Welcome to the number 1 season 8, co-powered by Berger Easy Clean Fresh. Special partner Cucina Small Appliances এবং Olive Allen Ayurvedic Body Oil. গল্প হলেও সত্যি, ইচ্ছা থাকলেই উপায় হয়। এই সব হয়তো তাদের জন্যই লেখা, যারা জীবনের প্রতিটি মুহূর্তে সমস্ত বাধা অতিক্রম করে নতুন করে কিছু করতে চায়, নতুন উদ্যমে এগিয়ে যেতে চায়। শুনবো এইরকমই 4 উদ্যোগী দিদির গল্প আজকে। সকলের সাথে এখন পরিচয় করব। প্রথমে আছেন কেয়া ব্যানার্জি। নমস্কার দিদি। নমস্কার। আমি নিউ ব্যারাকপুরে থাকি। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। ঠিক তেমনই 6টা শাড়ি নিয়ে আমার জীবন কাহিনী, সেই গল্পগুলোই আজ তোমার সাথে করব। ওকে, শুনবো কেয়া তোমার গল্প। এরপর আছে সুলেখা দাস। নমস্কার দিদি, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বিউটি পার্লারের কাজ শিখে আজকে কিভাবে 4টে পার্লার করেছি তার গল্পই আপনার কাছে করব। ভেরি গুড, ওকে, শুনবো গল্প। অঞ্জু দাস। নমস্কার দিদি, আমি দুর্গাপুর থেকে আসছি। কিভাবে নিজের উদ্যোগে মাশরুম চাষ করে আমি আমার ফ্যামিলির পাশে এসে দাঁড়িয়েছি, সেই গল্পই আজকে তোমার সাথে করব। পাশে তোমার মাশরুমও দেখতে পাচ্ছি। হ্যাঁ, শুনবো গল্প। এরপর আছে সুমনিকা মুখার্জি। নমস্কার দিদি, আমি আসছি শ্যামনগর থেকে। কি করে সাধারণ গৃহবধূ থেকে আজকে আমি একটা সফল ব্যবসায়ী হয়েছি, আজকে সেই গল্পই তোমার সাথে করব। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়ে জয়তী। প্রথমে আমরা একটু কথা বলবো কেয়ার সাথে। 6টা শাড়ি নিয়ে জীবন যুদ্ধ শুরু। একদম তাই। কবে থেকে? বিয়ে করেছিলাম তখন 700 টাকা মাত্র ইনকাম ছিল স্বামীর। ছেলে হলো, জয়েন্ট ফ্যামিলির মধ্যে বিলং করছি, খুব অভাবের সংসার। ছেলেকে কিভাবে বড় করব, অনেক কিছুই সমস্যা। তারপর আমি নিজে গান করতাম, তো সেই গানের ফিস জোগাড় করা, বাধ্য হয়ে শুরু করলাম কাজ। শুরু করলাম শাড়িতে ট্রেসিং করা, পেন্সিল ট্রেসিং হয় না, ফেব্রিক করে। আচ্ছা, শাড়ির মধ্যে তুমি আঁকা জানতে? হ্যাঁ, আঁকা জানি না, মানে অ্যাকচুয়ালি ওটা হবি, কোনোদিন শিখিনি আমি। তো সেই থেকে শুরু হলো, 25 টাকা করে পেতাম পার শাড়িতে। আচ্ছা, পেন্সিল করার পর আমি মনে করলাম এবার পেন্টিং করা যায় কিনা, নিজে নিজে ট্রাই করলাম। এবার এক দিদি আমাকে শিখিয়েও দিল। সেটা শেখার পরে আমি যখন কাজ করছি, কারোর পর একজন দেখে বললো, বাহ, তোমার শাড়িটা তো খুব সুন্দর হয়েছে। এই শাড়িগুলো আমি বিক্রি করা শুরু করলাম, লোকের বাড়ি বাড়ি নিয়ে যেতাম। অনেকের বাড়িতে সেলস গার্লের মতো ব্যাগ কাঁধে করে নিয়ে গেছি, তারা আমাকে দেখে দরজাও লক করে দিয়েছে, গেট আটকে দিয়েছে। তারা এখন আমার বেটার কাস্টমার বুটিকের। দ্যাটস ইউর অ্যাচিভমেন্ট। হ্যাঁ, সেটাই। তো সেই শুরু হলো। তারপরে আমি বালিগঞ্জে একটা ওয়ার্কশপে কাজ শুরু করি। তো বালিগঞ্জ টু নিউ ব্যারাকপুরে যাওয়া, আমি একদিন হঠাৎ মনে হলো যে লেডিস লোকালে যে আমি যাই, 9টা একটা মধ্যমগ্রাম লোকাল, লেডিস কম্পার্টমেন্টে বসে শাড়ি বিক্রি করা যেতে পারে। এই শুরু হলো আমার আর একটা সংগ্রাম, যুদ্ধ। তখন ট্রেনের মধ্যে বসে আমি ওই শাড়ি বিক্রি করলাম। কিন্তু কেয়া, সেই শাড়িগুলো কেনার জন্য তো একটা ফান্ডিং দরকার। যার কাছে কাজ করতাম সে আমাকে হেল্প করতো, সে আমাকে তার শাড়িগুলো দিত। এবার যে ওয়ার্কশপে আমি যেতাম না বালিগঞ্জে, উনি আমাকে দিত। আমার তখন নিজের কাজ বলে কিছু শুরু হয়নি। আচ্ছা, কিন্তু তাকে তো সেই শাড়ির টাকাগুলো দিতে হ্যাঁ, টাকাগুলো দিয়ে দিতাম। এবার আমি তো তখন দেখলাম যে বেশ ভালো, তো যে নিজে এরকম বিজনেস করা যায়। তাহলে এবার আস্তে আস্তে আমার প্ল্যান হলো যে আমি মায়নার যে টাকাটা পাই সেখান থেকে বাঁচিয়ে যদি কিছু নিজের জন্য থান কিনে কাজ শুরু করা যায়। তখন ওই দিদিকে আমি বললাম যে তুমি আমাকে মায়নার টাকা থেকে কেটে নিয়ে তুমি আমাকে 6টা থান দাও। এই 6টা শাড়ি আমি যেদিন নিয়ে আসলাম, তখন 2002 সাল 22শে জুন, দিনটা ভুলি না আমি কখনো। নিয়ে আসলাম, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আমার ট্রেনটা লেট হয়ে গেছিলো, আমি ধরতে পারিনি, বনগা লোকালে উঠতে পারিনি। বাড়ি আসলাম, আসার পরেই প্রচণ্ড অশান্তি হলো, যেহেতু আমি ট্রেন লেট করেছি, দেরি করে এসছি, আমি বিজনেস শুরু করতে চাইছি, জয়েন্ট ফ্যামিলির বউ একজন, আমি ছোট বাচ্চা রেখে এসব করা, বাচ্চাটাকে দেখারও কেউ ছিল না, যে জয়েন্ট ফ্যামিলিতে এতগুলো লোক, পাড়ায় কারোর কাছে রেখে যেতে হতো আমাকে ছেলেকে। বাড়ির লোকজন দেখতো না? না, বাচ্চা তারা এত ব্যস্ত যে ছোট বাচ্চাটাকে ওরকম সারাদিন কেউ রাখবে না। তখন আস্তে আস্তে আমি পয়সা বাঁচিয়ে একটা কাজের লোক রাখলাম, যে তাকে খাওয়াবে, একটু দেখবে, একটা মেয়েকে রাখলাম। এবার ওই রাত্রে যখন আমি আসলাম, আসার পরে প্রচণ্ড অশান্তি হলো যে আমি কেন বাইরে গিয়ে এরকম কাজ করছি। ওই রাত্রেবেলা অশান্তি, আমাকে সারা রাত ঘরে ঢুকতে দেওয়া হয়নি। সে কি? বাচ্চাটাকে নিয়ে দরজা দিয়ে দেওয়া হলো, আমি সারাটা রাত বাইরে বসে, এবং বৃষ্টির জলের মধ্যে 6টা থান পুরো ফেলে দেওয়া হলো। বাবা, আমি তাকিয়ে দেখছি থানগুলো ভিজে যাচ্ছে। তারপরে আস্তে আস্তে ভোরের দিকে আমি থানগুলো সব তুললাম। স্বামীও এর মধ্যে নেই? না, তারপরে যথারীতি সকালবেলা আমি ওই ধানগুলোকে আবার ধুয়ে আবার আয়রন করলাম, করে কাজ করলাম, পেন্সিল ট্রেসিং করলাম, পেন্টিং করলাম,
করে ওই 6টা থানকে আমি রোলিং করলাম, 7টা থান হলো ওই টাকা দিয়ে, আর কিছু কালার আর তুলি হলো। এবার আমি যে দিদির কাছে কাজ শুরু করেছিলাম সে আমাকে বললো তুই একটা কাজ কর, তোকে যখন এরকম বাইরে যেতে দিচ্ছে না, এত অশান্তি হচ্ছে, তুই এক্সিবিশন শুরু কর। সে হেল্প করেছে। সে আমাকে প্রচুর প্রোডাকশন বললো তুমি এক্সিবিশন করো। আমি তখন কি করলাম, বাড়ির বারান্দায় দড়ি লাগালাম, ঘরের মধ্যে দড়ি লাগিয়ে লাগিয়ে নিজে নিজে কাজ করে পাউরুটি পচিয়ে ব্রেড ক্র্যাফট বলে সেটা দিয়ে ব্রেড ক্রাফটের কাজ করা শুরু করলাম। কমলা লেবু পাতা এরকম অনেক ধরনের কাজ, ধান দিয়ে জুয়েলারি করা। কে শেখালো? কে? আমাকে কেউ শেখায়নি, আমি ওই দেখতাম না কেউ একটা কিছু করছে, ওইটা দেখে দেখে একটা ফলো করতাম, নিজের মাথা থেকেও আসতো। তারপরে যথারীতি এইবার কাজ শুরু হলো, এবার এক্সিবিশন করব। কিন্তু এক্সিবিশন যে আমি করছি ঘরের মধ্যে লোকে জানবে কি করে, পোস্টার ছাপাবো কি করে, আমার কাছে তো পয়সা নেই। আমি আলতা দিয়ে লিখলাম এক্সিবিশন কাম সেল, এক্সিবিশন কাম সেল। আমি তখন কবিতাও লিখতাম, কবিতার একজন নায়িকা ছিল মানে আমার গল্পে, তার নাম সূচনা। সেই সূচনার নাম দিয়ে আমি নাম দিলাম সূচনা বুটিক। ভোরবেলা আটা জাল দিতাম, যে কেউ যেন না বকা না দেয় আমাকে। আটা জাল দিয়ে গিয়ে সমস্ত পাড়ায়, স্টেশন, রাস্তায় গিয়ে গিয়ে সব চিপকে চিপকে দিতাম। কত শাড়ি রেডি করেছিল এক্সিবিশনের জন্য? মোটামুটি তখন 200 শাড়ির মতো, নিজে হাতে পাঞ্জাবি, কুর্তি, আরো অনেক ধরনের কাজ। এই যে তুমি এক্সিবিশন করতে এত মানুষ আসতো, সেটাতে শ্বশুরবাড়ি আপত্তি ছিল না? প্রথম দিকে একটু আপত্তি করতো, তারপরে আস্তে 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 দেখলো যখন সবাই খুব প্রশংসা করছে, খুব ভালো বলছে, যে একটা নাম হচ্ছে, তখন আস্তে আস্তে সবাই সাপোর্ট করা শুরু করলো। বুটিক তৈরি করতে গিয়ে মানে বাড়ির ওপর একটা সজনে গাছ আছে, সজনে গাছটা কাটা যাবে না, ওখানে আমার জায়গাটা পড়েছে হিসাব মতো। তাই বললাম যে এখানে আমার অন্তত 80 স্কোয়ার ফিটের একটা দোকান হয়ে যায়। এই দোকান শুরু, তারপরে শুরু করলাম শেখানো। অনেকেই বলতে শুরু করলো তুমি এত ভালো কাজ জানো, তুমি কেন শেখাও না? আর ঠিক আছে তাহলে শেখাবো। 50 টাকা মায়না নিয়ে একটা স্টুডেন্টকে প্রথম শেখানো শুরু করলাম। সেই একটা থেকে 272টা স্টুডেন্ট হলো আমার। এবং তারা এখন সবাই প্রতিষ্ঠিত, প্রত্যেকেরই বুটিক আছে, কেউ অনলাইন বিজনেস করছে, কেউ জুয়েলারি বানাচ্ছে। মানে এটা আমার খুব শান্তি লাগে। এবার এই ছেলেকে বড় করতে তারপরে হলো মেয়ে। এখন তো এই বুটিকটা অনেক বড় হয়েছে। বুটিকটা হয়েছে, তার সাথে সাথে আর একটা সন্তানও হয়েছে। মধ্যমগ্রামে আর একটা বুটিক করেছি আমি, 3 বছর হলো। আচ্ছা, তার নাম দিয়েছি কেয়াস। আমার নাম যেহেতু কেয়া, নতুন আর একটা বুটিক করেছি, 3 বছর হলো। কত বছর হয়ে গেল? 19 বছর। 19 বছর, 14 জন স্টাফ। এখন শ্বশুরবাড়ির মানুষজন কি বলছে? এখন তাদের কাছে আমি খুব ভালো এবং সবার কাছে সহযোগিতা পাচ্ছি। আর সত্যি কথা বলতে দিদি, যেটা আমার খুব ভালো লাগে বলতে, আমি 23 বছর সংসার জীবনে আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক আঘাত, অনেক অভাব, অনেক কিছু হয়েছে, কিন্তু আমার কখনো মাথার মধ্যে আসেনি আমি সংসারটা ছেড়ে চলে যাব। ধৈর্যের একটা গুণ অবশ্যই আছে। আজকে সঙ্গীতা সরগমের কিন্তু আমি জানি, মানে মা অন্তর জীবন তাদের কাছে। তো এইটা পাওয়ার জন্যই আমার এতটা লড়াই। আজ বুটিকের সাথে সাথে 2টো সন্তানকে যে আমি বড় করতে পেরেছি, আজ ওরা বড় হচ্ছে, ওদের স্বপ্নগুলো পূরণ হোক, এটাই চাই। তোমার সমস্ত কাজ তো দেখতে পাচ্ছি ওখানে রাখা রয়েছে। আমার কাজ দিদি, এই যে এগুলো যেমন আমি ব্লগ করেছি, প্রচুর হয়। আমার নিজের কবিতাও লিখি, এটা রবীন্দ্রনাথের করেছি। বাহ, আমারও পড়ানো যাহা চায়, এরকম ওড়নার মধ্যে বিভিন্ন রকম কাজ হয়। ব্লগ তো প্রচুর হয়। আর এইগুলো কাঁথা স্টিচ, এই যে আমি স্টোলের মধ্যে হ্যাঁ করেছি। এইগুলো না সব ওই পুরনো সব সিল্কের শাড়ি, সমস্ত সিল্কের শাড়ি কেটে কেটে জুড়ে জুড়ে সেটার মধ্যে এই যে প্রতিবন্ধী মেয়েদের দিয়ে সব কাঁথা স্টিচ করাই, সব গ্রামের দিকে চলে যায়, ওদের দিয়ে কাজ করা। গুড, ভেরি গুড, ভেরি নাইস। এসব কথা ব্লাউজ পিস করেছি, এরকম ব্যাগ তো প্রচুর। কি সুন্দর কাজ, লাভলি, ভেরি নাইস মিটিং ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ দিদি। দিদির জন্য তো একটা গিফট আনতেই হয়, তাই না? আমার মেয়েগুলোও তো খুশি হবে, তাই না? যে যারা কাজ করে। এটা একটা ব্যাগ ফোনটা রাখার জন্য। আর থ্যাংক ইউ। এটা মোবাইল ফোন কভার। হ্যাঁ, এটা একটা ওড়না দিদি। থ্যাংক ইউ। এটার মধ্যে সেই কবিতা লেখা? হ্যাঁ, কবিতা লেখা। এটা রবীন্দ্রনাথের কবিতা লেখা, পুরানো সেই দিনের কথা। বাহ, সুন্দর। স্বপ্ন দেখেছিলে, তাই জন্য দেখো এত বড় একটা ব্যবসা তুমি দাঁড় করাতে পেরেছো। এন্ড উই অল আর ভেরি ভেরি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ ভেরি মাচ। এইভাবেই জীবনে এগিয়ে যাও। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। দেখো এখানে প্রচুর বটল রয়েছে, এই বটলগুলোকে কালেক্ট করতে হবে। সময় 1 মিনিট, 1 মিনিটের মধ্যে কে সব থেকে বেশি বটল কালেক্ট করতে পারে, যে সব থেকে বেশি বটল কালেক্ট করবে সে 20 পয়েন্টস, 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে কেয়া। রেডি কেয়া, স্টার্ট, গো। হাতের ভেতরে ঢোকাও।
ভর্তি করে নিয়ে নাও, কাঁধে পরে নেবে। পায়ে নাও, হাতে ভর্তি করে নাও। Steady. কেয়া 1 মিনিটে 8টা বটল কালেক্ট করেছে। আবার এসে গেছে দিদি নাম্বার 1 এর গ্র্যান্ড অডিশন। আগামী 15ই ডিসেম্বর আমরা আসছি অশোকনগরে কল্যাণগড় বালিকা বিদ্যালয়, উত্তর 24 পরগনায়, ঠিক সকাল 10টা থেকে বিকেল 5টায়। সবাই আসবেন। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার ইজিক্লিন ফ্রেশ, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েল। সুলেখা, এই মুহূর্তে 4টি বিউটি পার্লার চালাচ্ছ, শুরু হলো কিভাবে? বাড়িতে আমার বাবা মা, আমি আর আমার দিদি, এই হচ্ছে আমার ফ্যামিলি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি যখন ভাবলাম যে হ্যাঁ এবার কিছু একটা করতে পারি, বাবার পাশে দাঁড়াতে পারবো, তো ঠিক সেই সময় আমার মায়ের ব্রেস্ট ক্যান্সার ধরা পড়লো। যথারীতি যদি আমি বাইরে যাই জব করতে, তো ওই টাইমটা আমাকে তো দিতেই হবে, কিন্তু মায়ের সঙ্গে তখন কে থাকবে? তো সেই মায়ের কথা ভেবে আমি আর বাইরে জব করতে যেতে পারি না। মাকে নিয়ে চললো ডাক্তার ঘর এইসব। 2013-য় মা মারা গেল। তারপর ঠিক 1.5 বছরের মাথায় আমার বাবাও মারা গেল। তো তারপর আমি ভাবলাম যে কিছু তো এবার একটা করতেই হবে নিজের জন্য। তো আমি বিউটিশিয়ান কোর্স করলাম দিদি। আমি ভেবেছি যে হ্যাঁ যদি করি আমি পার্লার করব, নিজের পার্লারে আমি যাব না কাজ করতে। তো ফ্ল্যাটের সব আমার কাছে ক্লায়েন্ট আসতো, আমার ফ্ল্যাটে যে ফ্ল্যাটে আমি থাকি প্র্যাকটিস এইভাবে চালাচ্ছিলাম। আমার যে উঠবি, হ্যাঁ, তো আমি ওর সাথে একদিন আর কি রোজই যেতাম বেড়াতে। তো আমার উঠবি একদিন বললেন যে চল আমরা একটা গাড়ি কিনবো, ঠিক করেছি, দেখে আসি। গেলাম, দেখতে পছন্দ হলো। তো যখন আসছি তখন আমি না ওকে বললাম যে দেখ, যে গাড়ি কিনবি, যে টাকাটা তুই ইনভেস্ট করবি, তুই আমি একটা পার্লার করবো সেখানে তুই ইনভেস্ট কর না, আমি কিন্তু তোকে নিরাশ করবো না, এইটুকু আমি তোকে গ্যারেন্টি দিতে পারি। ও কিন্তু 1 মিনিটও কোনো কথা না ভেবে সঙ্গে সঙ্গে আমাকে বলেছে যে হ্যাঁ আমি রাজি, সব দিক থেকে তোকে আমি হেল্প করবো। তো আমাকে বললো দেখ আমি তো চাকরি করবো, আমি তো তোর সঙ্গে দোকান এসব করতে হবে না, তুই নিজে থেকে যদি খোঁজ খবর কর, তারপর আমি আছি। যেদিন বলছে তার পরের দিন আমি স্টার্ট করেছি দোকান খুঁজে। আর প্রথম দিন যেদিন আমি গেছি সেই দিনকেই আমি একটি দোকান পেয়েছি জিটি রোড থেকে একটু ভেতর দিকে। সেইটা আমার শুরু, লেডিস পার্লার একটা করলাম। শুধু তো ঘর পেলেই হবে না, অনেক কিছু তো দরকার, পুরো সেটআপটা তো। হ্যাঁ সেটা হ্যাঁ, ঘর নিলাম, নিয়ে তারপরে তোমার সমস্ত কিছু যা যা লাগবে এইসব লিস্ট বানিয়ে আমরা দুজনেই, ও তো পুরোপুরি সাপোর্ট ছিল, সুদীপ আমার যে উঠবে ওর নাম, ফিনান্সটা পুরোটা উনি সাহায্য করেছেন। হ্যাঁ পুরোটাই ও করেছে। পার্লার রেডি হলো 2016-এর 5 জুন আমি পার্লার ওপেন করি। 3 মাসের মধ্যে আমি এত ভালো ওখান থেকে রেজাল্ট মানে বেনিফিট পেয়েছি। তো আমি আরেকটা জেন্টস পার্লার করলাম কমপ্লেক্সের ঠিক পাশেই। জেন্টস পার্লার করার পেছনে কারণ আছে, যে সমস্ত ক্লায়েন্টরা আসতো, কেউ হাজব্যান্ডকে নিয়ে এসছে, কেউ বয়ফ্রেন্ডকে নিয়ে এসছে, তারা বাইরে ওয়েট করতো। তো তারা বলতো দিদি তুমি একটা জেন্টস পার্লার করো না, তো ওরা বাইরে কেন ওয়েট করবে, সেখানেই থাকবে, তারাও তো এখনকার ছেলেরা ভালোবাসে সাজাতে। তো ঠিক আছে, সেই ভেবে আমি দেখলাম যে না, করতে পারবো আমি। 3 মাসে এমন কি হলো যে এত নাম হয়ে গেল? হ্যাঁ ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি দিদি। মানে ওখানে আমার হেয়ার স্ট্রেটনিংয়ে ভীষণ ভালো, আমার পার্লারে শ্রীরামপুরে যদি 100টা মেয়ের হেয়ার স্ট্রেটিং থাকে, 80 জন আমার কাছে করা। তার মানে তোমার সার্ভিস বলো বা ওখানে কি সেরকম ভালো পার্লার নেই? না, ওখানে নিশ্চয়ই আছে, কিন্তু আমি ফেসবুকে অ্যাড করে আমার যে মানে যে সমস্ত ডেলি যে কাজ হয় সেগুলো আমি রোজ ফেসবুকে অ্যাড করতাম। তো সেইখান থেকে হ্যাঁ, তো ওর সঙ্গে আলোচনা করে হ্যাঁ তখন আমি একটা জেন্টস পার্লারও করি। তারকেশ্বর, আরামবাগ, এদিকে নৈহাটি, ব্যারাকপুর আর 10 ঘোড়া, সেইখান থেকেও এসে আমার কাছে স্ট্রেটনিং করে গেছে। 2017-এ আমাদের বিয়ে হয়। তো আজকে 2019-এ আমি আর একটা জেন্টস একটা লেডিস মানে পার্লার আমি এই ডিসেম্বরে ওপেনিং হবে আমার। তুমি যাদেরকে কাজে রেখেছো তারাও নিশ্চয়ই ভালো কাজ জানে। হ্যাঁ তারাও, হ্যাঁ আমার কাছে এখন 8টা মেয়ে আর 10টা ছেলে কাজ করে। তো একাই তুমি 3টে পার্লার সামলাচ্ছ? না, আমার হাজব্যান্ড, আমার মানে বিয়ের পরে পার্লারটা চালু হয়েছে, তো আমি একা সামলাতে পারছি না। তো তখন ওকে বললাম দেখ চাকরি তুই ছেড়ে এই পার্লার দুজনে শুরু করি। তো ও থাকে আমিও থাকি এখন পার্লারে, এটাই এখন সকালে দুজনে আসি। উনি কাজ ছেড়ে দিলেন? হ্যাঁ ছেড়ে দিলেন। আর সব থেকে বড় কথা হচ্ছে যে গাড়ি কিনতে আমরা গেছিলাম, কিনতে পারলাম না, সেই গাড়িও আমরা কিনেছি। খুব ভালো, ভেরি গুড। দুজনে চলে আসি
সকালে আর একদম রাত্রি নিজে কাজ করো? হ্যাঁ নিজে কাজ করি। বাহ, খুব কত আনন্দ লাগে। হ্যাঁ ভীষণ আনন্দ লাগে নিজের তৈরি আর দেখুন করা একটা মানে করব সেটা একটা মনের মধ্যে ছিল, আর সেটা হতে পেরে সেটা হতে পেরেছে। আর আজকে আপনার কাছে আমি রয়েছি, এটাই তার থেকে বড় প্রমাণ। পার্লারের নাম কি দিয়েছো শুনে? লুকস হার্বাল বিউটি অ্যান্ড স্পা। খুব ভালো থেকো এবং একদম দিদি, আরো বড় করো। থ্যাংক ইউ দিদি। Stop. Lovely. সুলেখা 1 মিনিটে 13টা বটল কালেক্ট করে। আবার এসে গেছে দিদি নাম্বার 1 এর গ্র্যান্ড অডিশন। আগামী 15ই ডিসেম্বর আমরা আসছি অশোকনগরে কল্যাণগড় বালিকা বিদ্যালয়, উত্তর 24 পরগনায়, ঠিক সকাল 10টা থেকে বিকেল 5টায়। সবাই আসবেন। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার ইজিক্লিন ফ্রেশ, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েল। অঞ্জু, মাশরুমের চাষ করো, কেন মনে হলো হঠাৎ মাশরুমের চাষ করব? চেয়েছিলাম কিছু একটা করতে। আমার শ্বশুরবাড়ির লোকরা কেউ চায় না যে আমি বাইরে গিয়ে কিছু করি, ঘরটাকে সামলাবে। তাহলে আমার শাশুড়ি মা একটুখানি অসুস্থ, বয়স হয়েছে, আমার হাজব্যান্ডও একটা চাকরিতে আছেন, তো আমি একজন আছি যে ঘর সামলাবো। কিন্তু আমার কোথাও একটা ছোট থেকে সুপ্ত ইচ্ছা বাসনা ছিল যে আমি কিছু একটা করব। হাজব্যান্ড কোথাও থেকে একটা এই মাশরুম সম্বন্ধে জেনেছিলেন, তো আমরা আমি শুরু করলাম আমার উদ্যোগে। কম পুঁজিতে অনেক বেশি মুনাফা হয় যেটাতে আমিও চেষ্টা করি, কেন আমিও পারবো না। তো সেই থেকে শুরু আমার মাশরুম করা। আমি এখন চাষ করি, আমি চাষ শেখাইও। তো তুমি এখন ট্রেনিং দাও? আমি বাড়ি বাড়ি গিয়ে ওরা কিভাবে চাষ করবে সেই পদ্ধতি শেখায়, শুকাবার পদ্ধতি শেখায়, এবং সেটাকে কিভাবে বিক্রি করা হবে সেটাও আমি ওদেরকে জানাই। তারা বাহ, চাষ very করে, good. তারা নিজের পায়ে দাঁড়িয়েছে, তারাও আমার মতো স্বনির্ভর হয়েছে। তাহলে ধরো সাধারণ মানুষ যদি শুরু করতে চায় তাকে একটা ট্রেনিং নিতে হবে, তারা হ্যাঁ, করতে পারবে একটা না। ট্রেনিং পিরিয়ড থাকে আমাদের 50 কারণ আমি দিনের। জানি মাশরুম চাষ করতে গেলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, সেটা প্রথম ব্যাপার। হ্যাঁ, একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে হয়, সবসময় হাত পরিষ্কার থাকতে হয়, পরিষ্কার কাপড় জামা পরতে হয়, হুটহাট ঢোকা যায় না যেখানে মাশরুম চাষ করা হয়। আচ্ছা, খুব সূক্ষ্ম এই মাশরুমটা যত্ন করে একটা চাষটা করতে হয়। তো অনেক ধরনের তো মাশরুম হয়। হ্যাঁ, আমাদের ওয়েস্টার্ন মাশরুমটা শেখানো হয়। ওয়েস্টার্ন মাশরুম যেটা একটু বড় বড় হয়। একটু বড় বড় ফুলের মতো পাপড়ি পাপড়ি হয় যেটা। তো তুমি এখন শেখাচ্ছ, তার সাথে সাথে কি তুমি চাষও করো? হ্যাঁ, আমি এখন চাষও সেগুলো করি। কি বিক্রি করো বাজারে? হ্যাঁ, বাজারে বিক্রি করি। আমি কাঁচা মাশরুম বাজারে বিক্রি করি, আর মানে অনেক বেশি হয়ে যায় যখন বাজারে সেটা প্রয়োজন হয় না, তো সেটাকে আমি প্রসেস অনুযায়ী শুকিয়ে সেটা কোম্পানিকে ড্রাইড মাশরুম। ড্রাই মাশরুম যেটা নষ্ট হয় না। কাঁচা মাশরুম যেটা থাকে সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যেটা বেশি দিন প্রিজার্ভ করা যায় না। তাই শুকনো মাশরুমটা সেফ সব দিক থেকে, এটা আমরা কোম্পানিকে দিই। কোম্পানি তার জন্য আমাদেরকে পার কেজি 650 টাকা দেয়। পুরো পদ্ধতিটা কি অঞ্জু, শুরু থেকে শেষ অবধি? এটা বেসিক্যালি খড়ের উপরে চাষটা হয়, শুদ্ধ করতে হয় ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে খড়টাকে রোগড়ে ওটাকে শুদ্ধ করতে হয়। তারপরে ওটাকে চুন জলে ভিজিয়ে রাখতে হয়। তারপরে ওটাকে আমরা ভাপানো হয়ে গেল, ওটাকে ঠান্ডা করি। তারপর হচ্ছে প্যাকেটিং করা। কোম্পানি থেকে আমাদের বীজ দেয়, বীজের সাথে কেমিক্যাল দেয়, কেমিক্যাল প্যাকেট সব দেয়। আচ্ছা, তো এটা হচ্ছে প্যাকেটিং করার হবে প্রসেসটা। প্রথমে প্যাকেটটাকে বাঁধতে হবে, অনেকটা সিলিন্ডারের আকারের হয়। তো প্রথমে খড়টা আমরা শুকনো করে নিলাম। এবার যে কেমিক্যালগুলো থাকে যেমন চুন, গ্যামাক্সিন, বেবি স্টিল, এরকম কিছু উপকরণ থাকে, সেগুলো মেশাতে হয় খড়ের মধ্যে। তারপরে ওটাকে আমরা লেয়ার বাই লেয়ার খড় ভালো করে চেপে বসিয়ে, জিনিসটাতে কোথাও হাওয়া না থাকে, হাওয়াতে জিনিসটাকে নষ্ট করে দেয়। লেয়ার বাই লেয়ার আমরা করে একটা সিলিন্ডার রাখা করি, যেটা 4.5 থেকে 5 কেজি একটা ওয়েট হয়।
ওর মাঝে মাঝে বীজগুলোকে ছড়িয়ে দাও। ওর মাঝে মাঝে বীজগুলো দেওয়া থাকে, তারপর ওটা 7 দিন পর আমরা ঝুলিয়ে দিই। ঝোলাবার আগে আমরা বড় বড় ছিদ্র করি যাতে মাশরুমগুলো বেরোতে পারে। ও, তারপর ওটা বেরোয়, ওইটাই মাশরুমের আকারে বেরোয়। এই প্রসেসটা কত দিনে? এটা অলমোস্ট 50 দিনের। 20 দিন পরে মাশরুম বেরোতে শুরু করে। এবারে একবার বেরোবে, দুবার বেরোবে, 3বারও বেরোতে পারে। তো এইভাবে প্রসেসটা চলে, ওটা 50 দিন পর্যন্ত থাকে। এক একটা প্যাকেট থেকে 1-1.5 কেজি করে মাশরুম তো ইজিলি বেরোয়। গরমকাল হলে একটা টেম্পারেচার হাই হয়ে যায়, একটা ঠান্ডা ঘরের প্রয়োজন হয়। তো গরমকালে একটু জল স্প্রে করতে হয়, শীতকালে কিছুই করতে লাগে না, শুধু মাশরুম কাটা আর বিক্রি করা। আশা করি তোমার এই গল্প শুনে অনেক মেয়ে বাড়িতে বসে ব্যবসা করার জন্য অনুপ্রাণিত। হ্যাঁ দিদি, এটা একটা সত্যি খুব সুবিধা যে ঘরও সামলানো যায়, উল্টে কিছু উপার্জন করে ফ্যামিলিকে সাপোর্টও দেওয়া যায়। একদমই তাই। আরো বড় করে এই ব্যবসা অঞ্জু। হ্যাঁ দিদি, আপনাদের আশীর্বাদে নিশ্চয়ই হবে। অনেক শুভেচ্ছা। দিদি, আমি তোমার জন্য কিছু মাশরুম নিয়েও এসেছি। নিয়ে এসো। এটা ড্রাই নয়, এটা একদম আমার তৈরি করা তোমার তৈরি করা। এগুলো কিভাবে খায়? আমি তো এই ছোট ছোট বাটন মাশরুম গুলো খেয়েছি। এটা রসুন পেঁয়াজ আদা দিয়েও খাওয়া যায়, নর্মাল স্যুপ করেও খাওয়া যায়, পকোড়া বানিয়েও খাওয়া যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ। স্টার্ট, চলো। পায়ে পরে নিতে হয়, আগে হাতটা পুরো ভরে নাও, মুখে নাও। একবারে পড়ে যাবে। দেখো কি অবস্থা। পড়ে যাচ্ছে সব। অঞ্জু 1 মিনিটে 12টা বটল কালেক্ট করেছে। শুভনিকা, হ্যাঁ দিদি, গৃহবধূ ছিলে, ব্যবসায়ী হয়ে উঠেছো। 19 বছর আমি এই ব্যবসার সাথে, আমার বিবাহিত জীবন 19 বছরের। চাকুরিজীবী পরিবারেরই মেয়ে, আমার বাবা এক্স আর্মি ম্যান। ব্যবসা সম্পর্কে খুব একটা সত্যি সেরকম ধ্যান ধারণা কিছুই ছিল না। যখন বিয়ের সম্বন্ধ হলো তখন আমি কলেজে পড়ছি, যাই হোক পড়তে পড়তেই সম্বন্ধ। তখন শুনেছিলাম যে ব্যাটারির বিজনেস, এরা মানে যেখানে বিয়ে ঠিক হচ্ছে আমার, ব্যাটারিতে যে এত রকমের কাজ হতে পারে। আমরা ইউজুয়ালি দেখেছি গাড়িতে ব্যাটারি, স্কুটারে, বাইকে, সেই ব্যাটারির পেছনে যে এত রকমের কাজ হতে পারে সেই ব্যাটারিকে ঘিরে, সেগুলো তো আমার কোনো ধারণার মধ্যেই ছিল না। দেখলাম যে আমার বাড়িতে একটি ছোট্ট কারখানা আছে, সেটা শ্বশুরমশাই দেখাশোনা করেন। আমিও সেই ব্যবসার সাথে তখন থেকে যুক্ত হলাম। অ্যাকচুয়ালি শ্বশুরমশাইয়ের সাথে আমার ফ্রেন্ডলি একটা রিলেশন ছিল। তা আমি সবসময় কিছু করতে চাই, বসে থাকা ভালো লাগে, কিছু করতে ভালোবাসি। তো বাবাকে যখন বলতাম, বাবা বলতো আমার কোম্পানিতে কাজ কর, আমি তোকে স্যালারি দেবো, কেন কোথাও যাবো। তো আস্তে আস্তে দেখতে দেখতে যেটা হয়, আইডিয়া তৈরি হয়ে গেল। ব্যাটারির বিভিন্ন পার্টস আমাদের কোম্পানি প্রোভাইড করে, সেগুলো নিয়ে এসে আমরা বাড়িতে তৈরি করি। মেইনলি কি কি ম্যানুফ্যাকচারিং হয়? বিভিন্ন ধরনের খাম তৈরি হয়, মানে ব্যাটারির ক্যাপ তৈরি হয়, ব্যাটারির ওপরে যে ক্যাপগুলো, কভারগুলো, হ্যাঁ এরকম ক্যাপগুলো থাকে, ওগুলো আমাদের হয়। কেবিলের তারগুলো, ভেতরের যে তারগুলো থাকে সেইগুলোর পেছনে আমাদের এক ধরনের মেটাল, এক ধরনের কেবিল এন্ড বলে ওগুলোকে, ওইগুলোর কাজ হয়। মোটামুটি ঠিকই চলছিল। সব থেকে স্ট্রাগল শুরু হলো যখন আমার শ্বশুরমশাই হঠাৎ মারা গেলেন। আমাদের তো আকাশ ভেঙে পড়লো, কারণ আমরা তো একটা বট গাছের নিচে ছিলাম। আমার শ্বশুরমশাই ভীষণ অ্যাক্টিভ মানুষ ছিলেন, কিছুই জানি না এরকম একটা ব্যাপার, শুধু শুনেছি, কিন্তু সেগুলোকে বাস্তবে কিভাবে করতে হবে বা কিভাবে ওটা চলবে, কিভাবে মাল যাবে, কি আসবে, কি হবে, সেইগুলো সম্পর্কে তো আমরা সেরকমভাবে ওয়াকিবহাল ছিলাম না। তারপরে কি কি শিখলে? তারপরে এখন মাল আমাদের ওখান থেকে আসে, কিভাবে মাল কাটিং হয়, কিভাবে মাল জোড়া হয়, কিভাবে মাল পাঠাতে হয়। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড থাকে ফিল্ডে, ফ্যাক্টরি, মানে আমাদের শ্যামনগরেই এক্সাইডের ব্রাঞ্চ। তখন শ্বশুর ছিল, হাজব্যান্ড ওখানে থাকতো, শ্বশুর এখানে থাকতো, বা হাজব্যান্ড বাড়িতে থাকতো, শ্বশুর। কিন্তু যখন শ্বশুর মারা গেলেন তখন তো বাড়ি থেকে এই ব্যাপারটা অপারেট করার কাউকে পাওয়া যাচ্ছে না। তখন আমি একটু এগিয়ে এলাম যে না, দেখি কি ব্যাপার, কারণ আমি যেহেতু জানতাম কাজগুলো, দেখেছি শ্বশুরকে করতে সারাদিন ধরে, অনেক কাছ থেকে দেখলাম, মানে জীবনের সেই অভিজ্ঞতাগুলোকে অনেক বেশি ফেস করতে হয়েছে। যেসব জায়গায় কখনো যাব এরকম ভাবিনি,
কিন্তু তখন ফেস করতে হয়েছে, এমন এমন সমস্যা এসে পড়েছে যে এমন এমন প্রবলেমকে ফেস করতে হয়েছে। ইএসআই হয়েছে, ইএসআই না ঠিক হলে ওদের ট্রিটমেন্ট পাবে না। তারপর চেঞ্জ হলো সার্ভিস ট্যাক্স থেকে আমাদের জিএসটি হলো, সেই চেঞ্জিংটা, সেই সময়টা মোটামুটি এখন পুরোটাই হ্যাঁ নিজে হাতে সামলাতে পারো। মোটামুটি এখন সবার আশীর্বাদে জিনিসটা একটু বুঝতেও পারছি বা এখন একটা আয়ত্ত করতে পেরেছি। অ্যাকচুয়ালি আমার শ্বশুরের খুব স্বপ্নের ছিল এই ব্যবসাটা, যেটা ভেবেছিলাম যে একটা খুব খারাপ ক্রাইসিস চলে এসেছে, হয়তো কন্টিনিউ করতে পারবো না। আমার বাড়ির কারখানাতে তো অনেক ছেলে, অনেক পরিবার আমার উপর ডিপেন্ড করে আছে। কেউ পাঞ্চ করে, কেউ মাল বা সেলাই করে, কেউ প্যাকিং করে, কেউ এতগুলো পরিবার। এবার আমি স্টপ হয়ে গেলে তো তারাও স্টপ হয়ে যাবে। আমার শ্বশুর যে কথাটা বলতে যে কোনো সময় ঘাবড়ে যাবি না কোনো কিছুতে, রাস্তা দেখবি বেরোবেই। তো সেই মাথাটা, সেই চিন্তাটা সবসময় মাথায় ঘুরতো যে না, ঘাবড়ালে হবে না, যেতেই হবে এগিয়ে। তো করতে করতে আজকে আমরা মোটামুটি একটা স্টেবল জায়গায় এসেছি। খুব ভালো সুমনিকা, এইভাবেই ব্যবসার হাল ধরে রাখো এবং ব্যবসাকে আরো বড় করো। হ্যাঁ, একদম আশীর্বাদ করো যেন আমার আরো বাড়ে, আরো অনেক পরিবারের মুখে যেন হাসি ফুটিয়ে তুলতে পারি, একদম সেই আশীর্বাদটুকুনি করো। স্টার্ট। ভালো করে হাতে আগে ভালো করে ধরে নাও, হড়বড় করো না, তাহলে অনেক তুলতে পারবে। পায়ে আর হবে না। আরেকটা নিয়ে নাও। সুমনিকা 1 মিনিটে 11টা বটল কালেক্ট করেছে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সুলেখা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে অঞ্জু 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে সুমনিকা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে কেয়া 5 পয়েন্টস। সুলেখার পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে মাল্টিপারপাস ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। অঞ্জুর পছন্দ সোফা কাম বেড, সুমনিকার পছন্দ আয়রন প্লাস আয়রন টেবিল, কেয়ার পছন্দ জুসার মিক্সার গ্রাইন্ডার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। আমার স্বপ্ন যে সত্যি হলো আজ, আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। আজকের আমাদের স্পেশাল গেস্ট সুধা এবং কৌশানী। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কোচিরা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। স্ক্রিনে একটা ছবি আসছে, হার্টের ছবি এসছে, হৃদয় মন দিল ভালোবাসা শব্দ দিয়ে একটি গান শোনাতে হবে। বলো সুলেখা। দিল দিওয়ানা দিল সজনা কে মানে না, বিন সাজনা কে মানে না। বিন সজনা। 5 পয়েন্টস, সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। এটা হয়ে যাক। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালে রাঠা, আরে লাগলে পরে ছাড়ে না। এই শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো
গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সানপিকের তরফ থেকে প্রেসার কুকার। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। অঞ্জু, তু 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 তারা তোরো না দিল হামারা। একদম 5 পয়েন্টস। সঙ্গে সানপিকের তরফ থেকে প্রেসার কুকার। তো দিয়ে একটা গান হয়ে যাক। তোমরা দেখো গো আসিয়া কমলা হে নৃত্য করে থুমকিয়া থুমকিয়া। তোমরা দেখো গো আসিয়া রে কমলা হে নৃত্য করে থুমকিয়া থুমকিয়া। দেখো কমলা হে নৃত্য করে থুমকিয়া থুমকিয়া। দেখো কমলা হে নৃত্য করে থুমকিয়া থুমকিয়া রে কমলা হে নৃত্য করে থুমকিয়া থুমকিয়া। তোমরা দেখো গো আসিয়া রে কমলা হে নৃত্য করে থুমকিয়া থুমকিয়া। 3 নম্বর গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে লাল অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। ऐसी दीवानगी देखी नहीं कहीं मैंने इसलिए मेरा नसीब है जो मेरे यार ने हंस के प्यार से जाने जाना दीवाना तेरा नाम रख दिया। तेरा नाम रख दिया। मेरा नाम रख दिया, तेरा नाम रख दिया, हाँ नाम रख दिया, मेरा नाम रख दिया। গানের কথায় পদবীর সঙ্গে সম্পর্কিত একটি শব্দ রয়েছে, সেটি কি? বলো অঞ্জু। নাম। 5 পয়েন্টস। সঙ্গে লাল অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে হান্ডি সেট। 3 জন নায়িকার ছবি ঘুরবে, একটি ছবিতে এসে আটকে যাবে, সেই নায়িকার ছবির গান শোনাতে হবে। অঞ্জু, सन सननननन सन सनननन जारे 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 पवन। ওকে 5 পয়েন্টস। সঙ্গে হান্ডি সেট একটা করিনার গান হয়ে যাবে। तेरे नजर के सिक्के उसने बिक गई हूँ मैं। उसने जो छू लिया तो है लगे के नहीं हूँ मैं। यूं तो प्रेमी 75 हमारे ले जा दो गए 77 इशारे। दिल मेरा मुफ्त था हम खाती तरफ से बेचारे। ले जा दो गए 77 इशारे। दिल मेरा मुफ्त का শেষ গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে রাইস কুকার। ओ जी, ए जी, ओ जी, लो जी, सुनो जी, मैं हूँ मन मोजी, करता हूँ मैं जो वो तुम भी करो जी। 1 2 का 4 4 2 का 1 माय नेम इज लखन, माय नेम इज लखन, सजनों का सजन मेरा नाम है लखन। माय नेम इज लखन, माय नेम इज लखन, सजनों का सजन मेरा नाम है लखन। গানে কতটি সংখ্যার উল্লেখ আছে, সেগুলো কি কি? বলো সুলেখা। 1 2 का 4 4 2 का 1। একদম কারেক্ট। 1 2 का 5 পয়েন্টস। সঙ্গে রাইস কুকার। माय नेम इज लखन, माय नेम इज लखन। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট সৌমিলি অভিনয় করে দেখাবে এক একটা টপিকের উপরে। তোমাদের গেস করতে হবে কি অভিনয় করে দেখাচ্ছে। ফার্স্ট টপিক কি দেখাচ্ছে দেখো।
অঞ্জু মশলা বাটা। ওকে 5 পয়েন্টস। দ্বিতীয় টপিক, কোন জায়গা দেখাচ্ছে দেখো। বলো সুলেখা। চা বাগান। 5 পয়েন্টস। 3 নম্বর টপিক, কাকে দেখাচ্ছে দেখো। বলো কেয়া। ধোপা, কাপড় কেচে একদম। মেলে দিল। 5 পয়েন্ট। 4 নম্বর টপিক, কি দেখাচ্ছে দেখো। বলো কেয়া। মুক্তোর মালা। 5 পয়েন্ট। শেষ টপিক, 5 নম্বর টপিক। বলো সুলেখা। কাগজের নৌকা বানিয়ে জলে ভাসানো। 5 পয়েন্ট। 5টা টপিক শেষ, এই রাউন্ডে খেলা শেষ। সৌমিনীর জন্য জোরে হাত দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখা হবে, বাই বাই। ভালো থেকো, তুমি ভালো থেকো। থার্ড রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে কেয়া এবং সুলেখা। দুজনেই 10 পয়েন্টস, দুজনেই এসো। ওকে, কেয়ার জন্য ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সুলেখার জন্য রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার রুটি মেকার। সেকেন্ড পজিশনে আছে অঞ্জু, 5 পয়েন্টস। অঞ্জু এসো। অঞ্জুর জন্য কাটলারি সেট। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকের নন্দিনী, যিনি আজ দিদি নাম্বার 1 হবেন। তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে কম্বলের সেট। খুন্তি, চামচ, পরোটা, প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাবে। এবার বলো কেয়া। খুচরো। বোঝাও। খুন্তির খু আর চামচের চ আর রয়কারে পরোটার রো। 20 পয়েন্টস। সঙ্গে কম্বলের সেট। তৃতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ভ্যাকিউম ক্লিনার। পাশাপাশি ক্লু, কাজ চলবে যতক্ষণ জিনিসপত্র উৎপাদন। ওপর নিচের ক্লু, আমি যখন হয়েছি মালিক কর্মীদের ওপর রাখি ঠিক। এবার বলো কেয়া। পাশাপাশি হলো কারখানা
আর ওপর নিচ হলো ব্যবসা। কারখানা আর ভরসা। -10 কেয়া। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ব্রেড মেকার। বাঁদিকে একটা শব্দ আছে নাম, ডান দিকে অনেকগুলো শব্দ আছে। ডান দিক থেকে 3টে শব্দ খুঁজে বার করো যেটা নামের পরে বসালে 3টে অর্থপূর্ণ শব্দ পাবে। এবার বলো সুলেখা। নাম ডাক, নাম মাত্র, আর নামকরণ। 20 পয়েন্টস, সঙ্গে ব্রেড মেকার। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। ভালোবাসার বললে কথা, মনে ভারী সুখ, বিক্রি বাটা ভালো যখন দেখি যার মুখ। কি বিষয় ধাঁধা? এবার বলো অঞ্জু। হাসি। কেন বোঝাও? ভালোবাসার কথা বললে আমাদের মুখে হাসি ফোটে, আর বিক্রি বাট্টা ভালো হলে আমাদের মুখে হাসি ফোটে। দেখে নিন, উত্তরটা হচ্ছে লাভ। ভালোবাসা মানে লাভ, আর বিক্রি বাট্টা ভালো হলে আমরা লাভের মুখ দেখি। -10। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে মাইক্রোওভেন। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। দ্বিতীয় সুযোগে যদি খেলো তাহলে +20, ভুল করলে -10। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে। এবার বলো কিছু অক্ষর বাড়বে। এবার আমরা 20 পয়েন্টসে খেলবো। বর্গের জ ল যোগ হয়েছে, এবার পারলে 20 পয়েন্ট, নচেত -10। এবার বলো অঞ্জু। আজ নগদ কাল ধার। অঞ্জু বলছে আজ নগদ কাল ধার। দেখা যদি সঠিক হয় তাহলে 20 পয়েন্টস। 20 পয়েন্ট সঙ্গে মাইক্রোওভেন। শেষ প্রশ্নের উত্তর দিয়ে অঞ্জু স্কোর গিয়ে দাঁড়ালো 55-এ, কিন্তু যার স্কোর আজকে সব থেকে বেশি সেই আজকের উইনার। আজকে দিদি নাম্বার 1 সুলেখা দাস with 60 points। সুমনিকা মেমেন্টো। কেয়া তোমার অঞ্জুর উইনারের ট্রফি সুলেখা, দিদি নাম্বার 1 তাজ। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, দিদি নাম্বার 1-এর স্যাশ হাতে। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, অলিভ অ্যালেনের তরফ থেকে গিফট হ্যাম্পার, মি অমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে, মি অমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকে 4 জন দিদির গল্প আপনারা শুনলেন। এইটুকুই বলবো, নতুন উদ্যোগ নিন, চেষ্টা চালিয়ে যান, জীবনে নিশ্চয়ই নিজের পায়ে দাঁড়াবেন। সবাই থেকে বিদায় চাইছি, সবাইকে নমস্কার। এরপরে আপনারা দেখবেন আলো ছায়া।